এখন আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানে ইলেকট্রোম্যাগনেটিজম 1 চ্যাপ্টারের কিছু কনসেপ্ট বেস প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো সবই মাল্টিপল চয়েস টাইপের এবং একটি করে অপশানই কারেক্ট। এখানে বলছে এ চার্জ পার্টিকেল ইজ হুইলড ইন এ হরাইজন্টাল সার্কেল। একটা চার্জ পার্টিকেল একটা হরাইজন্টাল সার্কেলে ঘুরছে বাই অ্যাটাচিং ইট টু এ স্ট্রিং ফিক্সড অ্যাট ওয়ান পয়েন্ট। একটা বিন্দুতে যুক্ত রয়েছে, সেই বিন্দুর সাপেক্ষে সেটা একটা সার্কেলে ঘুরছে। ইফ এ ম্যাগনেটিক ফিল্ড ইজ সুইচড অন ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে সুইচ অন করা হয়েছে। এখন ভার্টিক্যালি আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে। এবার কি বলছি, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। দেখো টেনশন কাজ করছে ভেতরে, বাইরের দিকে বল কাজ করতে পারে। তাছাড়াও অপকেন্দ্র বলকে তো টেনশনকে সামলাতেই হচ্ছিল। বাইরের দিকে বল কাজ করলে টেনশন বাড়বে, আর ভেতরের দিকে বল কাজ করলে অপকেন্দ্র বলকে তো সে কিছুটা অ্যাডজাস্ট করে দেবে, তাহলে টেনশন কমবে। তাহলে টেনশন বাড়বে না কমবে কার উপরে নির্ভর করছে? পার্টিকেলটার উপরে কতটা ফোর্স কাজ করছে তার উপরে। দেখো পার্টিকেলটার উপরে টেনশন কাজ করছে ভেতরের দিকে, আর বি কাজ করছে কোথায়? ভার্টিক্যালি আপওয়ার্ড। পার্টিকেলটার স্পর্শক বরাবর পার্টিকেলটা গতিশীল। তাহলে বি আর ভি, তুমি জানো পার্টিকেলটার উপরে যে লরেঞ্জ ফোর্স কাজ করবে সেটা ই ইন্টু ভি ক্রস ভি। তাহলে দেখো ভি আর বি এর দিক যেদিকে, তার সঙ্গে লম্ব দিকে ভি আছে ভার্টিক্যাল ডাইরেকশন, বি আছে স্পর্শক বরাবর, এদের উভয়ের সঙ্গে লম্ব, মানেই সেন্টার আর যে বিন্দুতে পার্টিকেলটা আছে তার যোগকারী রেখা বরাবর হয় বাইরের দিকে না হয় ভেতরের দিকে। কার ওপরে নির্ভর করবে সেটা? ফিল্ড কোন দিকে? ফিল্ড যদি আপওয়ার্ড হয় একদিকে হবে, ফিল্ড যদি ডাউনওয়ার্ড হয় কিন্তু ফোর্সটা অন্য দিকে হবে। এইবারে দেখো ফোর্স যখন বাইরের দিকে কাজ করছে, তার মানে অপকেন্দ্র বলকে বাড়িয়ে দিল, তার ফলে টেনশন কিন্তু বেড়ে যাবে, তাহলে টি ইনক্রিজ করবে। কিন্তু ফোর্স যদি ভেতরে কাজ করে তাহলে কী হবে? ফোর্স অপকেন্দ্র বলকে সে নিজেই কিছুটা অ্যাডজাস্ট করে দিলে, তাহলে টেনশন ডিক্রিজ করবে। তাহলে টেনশন বাড়তেও পারে, কমতেও পারে। সুতরাং আমাদের অপশানে যাই, উইল ইনক্রিজ, ইনক্রিজ করবেই বলা যায় না। উইল ডিক্রিজ, তাও বলা যাবে না। উইল রিমেইন দ্য সেম, কখনোই না। মে ইনক্রিজ অর ডিক্রিজ, দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। এক নম্বর হলো আমরা বললাম লরেঞ্জ ফোর্স কাজ করবে ইন্টু ভি ক্রস বি। বি এর ডাইরেকশন কিন্তু বলেনি, ভার্টিক্যাল ডাইরেকশনে বলেছে। ভার্টিক্যালি আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। তার উপরে নির্ভর করবে ভি ক্রস বি। রাইট হ্যান্ড কর্সক্রু রুল দিয়ে আমরা এফের দিক পাবো। এফ যদি আউটওয়ার্ড হয় তাহলে সে কিন্তু টেনশনকে বাড়িয়ে দেবে, আর এফ যদি সার্কেলের ভেতরের দিকে হয় তাহলে সে কিন্তু টেনশনকে কিছুটা কমিয়ে দেবে। সুতরাং টেনশন বাড়তেও পারে, কমতেও পারে। সুতরাং একের কারেক্ট আনসার হলো ডি। একের ডি হলো আমাদের কারেক্ট অপশান। এখানে টেনশন বাড়বে না কমবে কার কার উপর নির্ভর করবে? বি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড তার উপরে। দু নম্বর হলো চার্জের প্রকৃতির ওপরে। যদি মাইনাস ই হয়, প্লাস ই হলে যেদিকে বলটা কাজ করতো, মাইনাস ই হলে কিন্তু বলটা কাজ করবে বিপরীত দিকে। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনে আসা যাক। সেকেন্ড কোশ্চেন কি বলছে? সেকেন্ড কোশ্চেন বলছি, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকলস উইল ডেসক্রাইব স্মলেস্ট সার্কেল হোয়েন প্রজেক্টেড উইথ দ্য সেম ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তার সঙ্গে লম্ব দিকে পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছে। তোমরা জানো এই ম্যাগনেটিক ফিল্ডের চারপাশে পার্টিকেলটা একটা সার্কুলার ট্র্যাকে ঘুরবে। হুইচ অফ দ্য ফলোইং পার্টিকলস উইল ডিসক্রাইব স্মলেস্ট সার্কেল, মানে এই যে সার্কুলার পাতে ঘুরে ম্যাগনেটিক ফিল্ডকে লম্ব দিকে রেখে অ্যাক্সিস করে এই সার্কুলার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কখন ন্যূনতম হবে? দেখো ফিল্ড যদি বি হয়, পার্টিকেলের চার্জ যদি ই হয়, আর তার বেগ যদি ভি হয়, তার উপরে যে লরেঞ্জ ফোর্স কাজ করবে বিইভি, এটাই কী দেবে? ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তাহলে আর সমান সমান কত? দেখো এমভি বাই কত হলো? বিই। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এম। দেখো সবাইকে কিন্তু কি করা হয়েছে? প্রজেক্টেড উইথ সেম ভেলোসিটি, তাহলে ভি সেম। আর কি আছে? আর কি আছে? টু এ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বিও সেম। এবং প্রত্যেকটা পার্টিকেলের দেখো চার্জও সেম। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এম। তাহলে কে কেমন রেডিয়াসের পথে ঘুরবে সেটা নির্ভর করছে কিন্তু ভরের ওপরে। এবং এই পার্টিকেলগুলো, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা হলো হিলিয়াম, একক আয়নিত, অর্থাৎ হিলিয়ামের দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রনকে যদি বের করে দেওয়া হয়েছে, আর লিথিয়াম দ্বিআয়নিত, এদের মধ্যে লিথিয়ামের ভর সব থেকে বেশি, তারপরে হিলিয়ামের, তারপরে প্রোটনের, আর সব থেকে কম ভর ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে বুঝতেই পারছো বৃত্তপথের ব্যাসার্ধ হবে ন্যূনতম। সুতরাং আমাদের কারেক্ট অপশান হবে
ইলেকট্রন 2-এর এ হলো কারেক্ট আনসার। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে এ সার্কুলার লুপ অফ এরিয়া 1 centimeter square ক্যারিং এ কারেন্ট 10 ampere is placed in a magnetic field of 0.1 Tesla perpendicular to the plane of the loop. The torque on the loop due to the magnetic field. দেখো সার্কুলার লুপ অফ এরিয়া 1 centimeter square ক্যারিং এ কারেন্ট 10 ampere, তাহলে সার্কুলার লুপটা কিন্তু কারেন্ট ক্যারি করছে 10 ampere, is placed in a magnetic field of 0.1 Tesla perpendicular to the plane of the loop. তাই দেখো এই হলো লুপটা একটা কারেন্ট যাচ্ছে। কতটা কারেন্ট? 10 অ্যাম্পিয়ার। তার এরিয়াও বলে দিয়েছে। এই যে কারেন্ট ক্যারিং লুপটাকে আমরা একটা পাক চুম্বকের মতো ভাবতে পারি। তার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, অর্থাৎ এই লুপটার সঙ্গে লম্ব দিকে। আর এটা কি আছে? এর সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটাও কিনা তলের সঙ্গে লম্ব। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হতে পারে? দুটো একই দিকে হতে পারে, হয় 0 ডিগ্রি না হয় 180 ডিগ্রি। তোমরা জানো এখানে যে টর্ক কাজ করে, টর্ক যদি টাও হয়, টাও সমান mb ইন্টু সাইন থিটা। দেখো থিটা যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, সাইন থিটার মান কিন্তু 0, তাহলে টর্ক হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে কোনো টর্ক কাজ করবে না। তাহলে 3-এর এ হলো 0। আসলে টাও সমান তো m ক্রস বি, টাও সমান m ক্রস বি, যেখানে m আর b যদি প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয়ে যায়, তাহলে টর্ক কিন্তু হয়ে যাবে 0। সুতরাং 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা খুব সহজে পেয়ে গেলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নের কি বলছে সেটা দেখার চেষ্টা করি। 4 নম্বর প্রশ্নে বলছে এ বিম consisting of protons and electrons moving at same speed goes through a thin region in which there is a magnetic field perpendicular to the beam. The protons and electrons will be undeviated, will be deviated by same angle and will not separate. Third option bolche will be deviated by different angles and hence separate. Fourth option bolche will be deviated by same angle but will separate. তাহলে ইলেকট্রন প্রোটনের বিম আছে, মুভিং উইথ সেম স্পিড গোজ থ্রু এ থিন রিজিয়ন। তাহলে একটা ইলেকট্রন বিম যাচ্ছে, একটা প্রোটন বিম যাচ্ছে, ইলেকট্রন আর একটা প্রোটন সেম ডাইরেকশনে যাচ্ছে এবং একটা থিন রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তোমরা জানো এদের উপরে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেবে, কতটা দেবে? ইন্টু ভি ক্রস বি। এবার কি বলা হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পারপেন্ডিকুলার, তার মানে ফোর্সটা কাজ করবে বিইভি। এবার দেখো বিইভি সাইন থিটা সাইন 90 ডিগ্রি তো 1 হয়ে গেছে, তাহলে ওদের ডেভিয়েশন কার উপর নির্ভর করবে? দেখো এই লম্ব চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পার্টিকেলগুলো কিন্তু বৃত্তাকার পথে ঘুরে যাবে। এবার বৃত্তাকার পথে ঘোরার সময়ে ওদের যে তোমার বিইভি ফোর্স কাজ করলো, তো তাহলে তার ত্বরণ কত? বিইভি বাই এম। তাহলে কি কতটা ডিফ্লেক্টেড হবে? দেখো এইখানে অ্যাকচুয়ালি এটা বৃত্তাকার পথে ঘুরে যাওয়ার কথা। তাহলে আর সমান কত হয়? আর সমান সমান কত হয়? mv বাই বি, mv বাই বিই। তাহলে দেখো কি বলেছে, সবার বেগ কিন্তু এক, সেম স্পিড, ইলেকট্রন প্রোটনের চার্জের মান এক, বিটাও এক, তাহলে আর সমানুপাতি এম। তেমন কী হবে? ইলেকট্রনটা কম ব্যাসার্ধের পথে ঘুরবে, প্রোটনটা বেশি ব্যাসার্ধের পথে ঘুরবে। কিন্তু ইলেকট্রনের চার্জ কিন্তু দেখো নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, এবং তাদের ডিফ্লেকশনও কিন্তু বিপরীতমুখী হবে। এবার দুজনের ডিফ্লেকশন যদি আর ডিফারেন্ট হয়, দুজনের ডিফ্লেকশন যে অ্যাঙ্গেলে হবে সেটাও আলাদা হবে এবং তাদের সেপারেটও করা যাবে। সুতরাং 4 নম্বর প্রশ্নে আমাদের সি হলো গিয়ে কারেক্ট আনসার। সিতে কি বলছে? উইল deviated by different angles and hence separated. সুতরাং সি হলো কারেক্ট, 4-এর সি হলো কারেক্ট অপশান। এবার 5 নম্বর প্রশ্নে আমরা যাই। বলছে a charged particle moves in a uniform magnetic field. The velocity of the particle at some instant makes an angle
makes an acute angle with the magnetic field, the path of the particle will be, কি বলছে, একটা চার্জ পার্টিকেল একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট সাম ইনস্ট্যান্ট মেক্স অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো কার সঙ্গে অ্যাকিউট অ্যাঙ্গেল করছে, উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই চার্জের ভেলোসিটি ভি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সেটা থিটা কোণ করছে। এবার বলছে দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হবে, বলছে এ স্ট্রেট লাইন না এ সার্কেল। সি অপশান বলছে হেলিক্স উইথ ইউনিফর্ম পিচ, ডি অপশান বলছে এ হেলিক্স উইথ নন ইউনিফর্ম পিচ। সুতরাং আমরা কনসিডার করার চেষ্টা করি, দেখো ভি ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট নিতে পারি। অ্যালং দ্য বি এটা হলো ভি কস থিটা, আর পারপেন্ডিকুলার টু বি হলো ভি সাইন থিটা। দেখো যদি শুধু ভি সাইন থিটা থাকতো তাহলে পার্টিকেলটা কিন্তু বিকে অ্যাক্সিস করে, বি যদি জেড ডাইরেকশনে হয় এক্স ওয়াই প্লেনে সে কিন্তু ঘুরতে থাকতো, আর ভি কস থিটার প্রভাবে সে কিন্তু ঘুরতে ঘুরতে ওই অ্যালং জেড ডাইরেকশন সে কিন্তু এগিয়ে যাবে। তাহলে পাথটা হবে হেলিক্যাল, অর্থাৎ হেলিক্সে যাবে, স্পাইরাল পাথ হবে, স্প্রিংয়ের মতো প্যাঁচানো পথ। এবার যেহেতু অ্যালং জেড ডাইরেকশন তার ভেলোসিটি কম্পোনেন্ট ভি কস থিটা, এটা কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাই সব সময়ে সে নির্দিষ্ট সময়ে অ্যালং জেড অ্যাক্সিস সমান দূরত্ব অতিক্রম করবে, তাই সে যে হেলিক্স উৎপন্ন করবে সেটা কিন্তু ইউনিফর্ম হেলিক্স হবে। সো দ্য পাথ অফ দ্য পার্টিকেল উইল বি এ হেলিক্স উইথ ইউনিফর্ম পিচ, এটাই কারেক্ট অপশান। সুতরাং 5 নম্বর প্রশ্নে আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে সি। এইবার আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। 6 নম্বর প্রশ্নে বলছে এ পার্টিকেল মুভস ইন এ রিজিয়ন হ্যাভিং এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এ প্যারালাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা পার্টিকেল এমন রিজিয়নে আছে যেখানে কি কি কাজ করছে, হ্যাভিং এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, আর একই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ঠিক, একটা বি আর একটা হলো ই, তারা প্যারালাল। অ্যাট সাম ইনস্ট্যান্ট the velocity of the particle is perpendicular to the field direction। তাহলে কোনো মুহূর্তে ভেলোসিটিটা হলো পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড ডাইরেকশন। দ্য পাথ অফ দ্য পার্টিকেল উইল বি, পার্টিকেলটা পাথটা কেমন হবে। দেখো যদি শুধু বি থাকতো, ই যদি না থাকতো, তাহলে পার্টিকেলটা লম্ব ভেলোসিটির প্রভাবে বি এর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরত। বি যদি জেড ডাইরেকশনে হয় সে এক্স ওয়াই প্লেনে সার্কেলে ঘুরত। কিন্তু দেখো এই তড়িৎ ক্ষেত্র কী করবে, ওর ঘোরার সময়ে ওর উপরে কিন্তু একটা ফোর্স দেবে। তড়িৎ ক্ষেত্র কতটা ফোর্স দেয়, পার্টিকেলের চার্জ যদি স্মল ই হয় তাহলে তারপরে ফোর্স দেয় স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। কোন দিকে দেয়, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড, তাহলে জেড ডাইরেকশনে। তাহলে পার্টিকেলটার কিন্তু এক্স ওয়াই প্লেনে ঘোরার কথা, জেড ডাইরেকশানে একটা ফোর্স কাজ করছে। জেড ডাইরেকশানে ফোর্স কাজ করার কারণে পার্টিকেলের একটা ত্বরণ হবে ই বাই এম। তাহলে নির্দিষ্ট সময় পরে তার বেগ কী হবে, ভি ইকুয়ালস টু এটি। দেখো তাহলে পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনেই ঘোরার কথা, কিন্তু তার বেগ আছে একটা জেড ডাইরেকশানে। তাহলে সেই এক্স ওয়াই প্লেনে ঘুরতে ঘুরতে কী হবে, সেই এক্স ওয়াই প্লেনে ঘুরতে ঘুরতে জেড ডাইরেকশানে এগিয়ে যাবে। কিন্তু দেখো জেড ডাইরেকশনে তার ভেলোসিটি সময়ের সঙ্গে বাড়ছে, ভি সমান এটি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলেও বেগ বাড়ছে। সুতরাং সে জেড ডাইরেকশনে সবসময় কিন্তু সমান এগোবে না, যত সময় যাবে সেই বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে জেডে আরও বেশি দূর এগিয়ে যেতে থাকবে, যত সময় যাবে আরও বেশি দূর এগোবে। তাহলে এই যে হেলিক্স, এই যে পথ সবসময় তো সমান থাকছে না, এখানে একরকম, তারপরে বাড়লো, তারপরে আরও বাড়লো, এই রকম হেলিক্সকে বলা হয় নন ইউনিফর্ম হেলিক্স। তাহলে কী হবে, এ হেলিক্স উইথ নন ইউনিফর্ম পিচ। সুতরাং পার্টিকেলের পাথটা হবে হেলিক্যাল, কিন্তু পিচটা হবে নন ইউনিফর্ম। তাহলে 6-এর ডিএরটা হলো কারেক্ট অপশান। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। An electric current enters and leaves a uniform circular wire of radius a through diametrically opposite point.
A charged particle q moving along axis of the circular wire passes through the center at speed v. The magnetic force acting on the particle when passes through the center has a magnitude. কি বলছে? Electric current enters and leaves a uniform circular wire of radius a through diametrically opposite point. তার মানে ব্যাপারটা কি? এই ধরো একটা সার্কুলার লুপ আছে, কারেন্ট কোথা দিয়ে? ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট দিয়ে ঢুকেছে এবং বেরিয়েছে। ধরো ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট এ, আরেকটা পয়েন্ট বি। তার মানে এইভাবে একদিকে গেছে, এইভাবে আরেক দিকে গেছে, এটা দিয়ে বেরিয়ে গেছে। তার মানে এইখানে যদি তুমি একটা ব্যাটারি যোগ করে দাও না, তাহলে যা হওয়ার কথা, কারেন্টটা দুদিকে গিয়েছে, গিয়ে বেরিয়ে গেছে। আর সেন্টারে একটা তার আছে, সেন্টারের মধ্যে দিয়ে একটা তার গিয়েছে, এই তারটার উপরে ফোর্স কতটা কাজ করবে তুমি জানো। এরকম ডায়ামেট্রিক্যালি অপোজিট এন্ডে একই তারে যদি কারেন্ট যায়, যে কোনো দুটো বিন্দুর সঙ্গে ব্যাটারি যোগ করলে এই যে কেন্দ্র সিতে ফিল্ড ইন্টেন্সিটি হয় জিরো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার ইজ জিরো। এইবার কি যাচ্ছে? চার্জড পার্টিকেল কিউ, সরি তার নয়, একটা চার্জ পার্টিকেল কিউ যাচ্ছে থ্রু দ্য সেন্টার। তাহলে চার্জ পার্টিকেলের উপরে কি ফোর্স কাজ করবে? ন্যাচারালি ফোর্সের নাম হলো লোরেঞ্জ ফোর্স। কতটা লোরেঞ্জ ফোর্স কাজ করবে? কিউ ইন্টু ভি ক্রস বি। কিন্তু দেখো বি তো জিরো, তাহলে ফোর্সও হয়ে যাবে জিরো। সুতরাং আমাদের হাতের কারেক্ট আনসার হয়ে গেল ডি। তাহলে কোশ্চেন নাম্বার 7-এর কারেক্ট আনসার কিন্তু ডি। এইবার আমরা 8 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলছে এ ভার্টিক্যাল ওয়্যার ক্যারিজ এ কারেন্ট ইন আপওয়ার্ড ডাইরেকশন। একটা ভার্টিক্যাল ওয়্যারে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, ধরো এটা জেড ডাইরেকশন। অ্যান ইলেকট্রন বিম সেন্ড হরাইজন্টালি টুয়ার্ডস দ্য ওয়্যার। একটা ইলেকট্রন বিমকে এর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উইল বি ডিফ্লেক্টেড। কোন দিকে ডিফ্লেক্ট করবে? ডান দিকে, টুয়ার্ডস রাইট, না বাঁ দিকে, না উপরের দিকে, না নিচের দিকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো তারটায় যে কারেন্ট যাচ্ছে তার জন্য ইলেকট্রন যেখানে আছে সেখানে ফিল্ড ইন্টেন্সিটি কেমন হচ্ছে দেখি। কারণ কি? তারে কারেন্ট যাচ্ছে, ফোর্স অনুভব করার কারণ কি? তারে কারেন্ট যাচ্ছে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা ইলেকট্রন থাকে তার উপরে লোরেঞ্জ খুব ফোর্স কাজ করবে। সেই লোরেঞ্জ ফোর্স হবে এফ সমান ই ইন্টু ভি ক্রস বি। এই লোরেঞ্জ ফোর্স কোন দিকে কাজ করবে এটা তোমাকে বের করতে হবে। তা দেখো বি এর ডাইরেকশনটা আমরা দেখে নিই। কারেন্ট যাচ্ছে উপরের দিকে তারটায়, তাহলে বি কোন দিকে? দেখো আমরা জানি কারেন্টের জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি হয় ল্যাপ্লাসের সূত্র থেকে আই ইন্টু ডিএল ক্রস বি, এই ডিএল আইডিএল ক্রস আর, সরি আইডিএল ক্রস আর। তাহলে এই যে এখানে ইলেকট্রন যেদিকে অ্যাপ্রোচ করছে সেখানে ফিল্ড ইন্টেন্সিটিটা দেখি। দেখো আইডিএল হচ্ছে ওপরের দিকে, ক্রস আর, আর কিন্তু এ দেখো এগিয়ে আসছে, তাহলে আর হচ্ছে নিচের দিকে, তাহলে আইডিএল ক্রস আর। এখানে যদি আমরা এই রকম একটা বিন্দুতে যেখানে এগিয়ে আসছে সেই বিন্দুতে যদি আমরা ফিল্ড ইন্টেন্সিটির দিক বের করতে যাই, তাহলে আইডিএল ক্রস আর কর্কস্ক্রু ঘুরছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ফিল্ডের দিক হচ্ছে লম্বভাবে বাইরের দিকে। তার মানে এটা যদি পজিটিভ এক্স ডাইরেকশন হয়, ফিল্ড হচ্ছে কিন্তু নেগেটিভ ওয়াই ডাইরেকশানে, মাইনাস ওয়াই ডাইরেকশানে। এবার ইলেকট্রনটা যাচ্ছে এক্স ডাইরেকশানে, ইলেকট্রন যাচ্ছে এক্স ডাইরেকশানে, ফিল্ড কাজ করছে মাইনাস ওয়াই ডাইরেকশানে। তাহলে তার উপরে লোরেঞ্জ ফোর্স কোন দিকে কাজ করবে? দেখো দুটোই কিন্তু এক্স ওয়াই সমতলে হয়ে গেল। কারেন্ট যাচ্ছিল জেড ডাইরেকশানে, তাহলে এখন মাইনাস ই ইন্টু ভি ক্রস বি। দেখো ভি ক্রস বি যদি করি, এটা ভি এর দিক, এটা বি এর দিক, ভি ক্রস বি তার মানে কি হলো? ক্লকওয়াইজ, তাহলে তলের উপরে লম্ব ভেতরের দিকে। কিন্তু একটা ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, মাইনাস ই ইন্টু ভি ক্রস বি কিন্তু তলের উপরে লম্ব বাইরের দিকে। তাহলে কোন দিক হচ্ছে? আপওয়ার্ড ডাইরেকশানে। দ্য an electron beam sent horizontally towards the wire will be deflected in the upward direction. সুতরাং 8-এর কারেক্ট আনসার হলো সি। এবার 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। A proton beam is going from north to south and an electron beam is going from south to north. Neglecting the Earth's magnetic field, the electron beam will be deflected. দেখো একটা প্রোটন বিম যাচ্ছে কোথায়? নর্থ থেকে
সাউথে। তাহলে একটা প্রোটন বিম যাচ্ছে নিচের দিকে, নর্থ থেকে কোথায় যাচ্ছে? সাউথের দিকে। এটা প্রোটনের চার্জ কিন্তু ধনাত্মক, মনে রাখতে হবে। অ্যান্ড অ্যান ইলেকট্রন বিম ইজ গোয়িং ফ্রম সাউথ টু নর্থ। তাহলে ইলেকট্রন বিম যাচ্ছে কোথা থেকে কোন দিকে? সাউথ থেকে নর্থের দিকে। এটা ইলেকট্রন বিমের ডাইরেকশন অফ মোশন। এবার কি বলছে? নেগলেক্টিং দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড দ্য ইলেকট্রন বিম উইল বি ডিফ্লেক্টেড। ইলেকট্রন বিমটা কোন দিকে ডিফ্লেক্ট হবে? দেখো, ইলেকট্রনের প্রবাহ যেদিকে, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক বলে তার জন্য করসপন্ডিং কারেন্ট কিন্তু তার প্রবাহ যদিও সাউথ থেকে নর্থে, কিন্তু কারেন্টটা বিপরীত দিকে। তাহলে দেখো, প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে প্রোটনের জন্য যে কারেন্ট, প্রোটনের ফ্লোর জন্য যে কারেন্ট, সেটাও নর্থ থেকে সাউথে। ইলেকট্রনের ফ্লোর জন্য কারেন্ট নর্থ থেকে সাউথে। তাহলে দুটোর ফ্লোর জন্য যে কারেন্ট, সমমুখী সমান্তরাল প্রবাহ, তারা পরস্পরকে আকর্ষণ করবে। ইলেকট্রন বিম হালকা, সুতরাং সে কোন দিকে চলে আসবে? সে ডিফ্লেক্টেড হবে প্রোটনের দিকে। সো ইট উইল বি ডিফ্লেক্টেড, কোন দিকে ডিফ্লেক্টেড হবে? টুয়ার্ডস দ্য প্রোটন। তাহলে ইলেকট্রন বিম এখানে ডিফ্লেক্টেড হয়ে যাওয়ার কথা আমাদের কোথায়? টুয়ার্ডস দ্য প্রোটন বিম। তাহলে 9-এ ডি হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। এইবার আমরা কোশ্চেন নাম্বার 10-এ যাব। কোশ্চেন নাম্বার 10 কি বলছে সেটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 10 বলছে, এ সার্কুলার লুপ is kept in the vertical plane which contains the north south direction. দেখো, একটা লুপ ধরো তুমি, এই তার ধরো, এইটাই ধরো একটা লুপ। এটা লুপটার ভেতরের জায়গাটা ধরো ভাবো ফাঁকা, এটা একটা লুপ। এটাকে রাখা হয়েছে কোথায়? নর্থ সাউথ ডাইরেকশনে। এই ডান দিকটা হলো নর্থ, বাঁ দিকটা সাউথ। ইট ক্যারিজ এ কারেন্ট দ্যাট ইজ টুয়ার্ডস নর্থ অ্যাট দ্য টপ মোস্ট পয়েন্ট। দেখো, একদম উপরের বিন্দুটা এটা নর্থের দিকে। এবার যখন আমি এই সামনের দিক থেকে দেখছি না, তাহলে এই কারেন্টটা কিন্তু ক্লক ওয়াইজ, দেখো এই সেন্সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে। কিন্তু যদি আমি এই কারেন্টটাকে পিছনের দিক থেকে দেখি, দেখো এইভাবে যাচ্ছে নর্থ থেকে সাউথে, তাহলে এই দিকে যাচ্ছে। তাহলে পিছনের দিকে কিন্তু ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ভাবো, যখন সামনের দিক থেকে দেখছি, এটা কিন্তু ক্লকওয়াইজ কারেন্ট, এই যে নর্থ থেকে সাউথে, তাহলে কারেন্ট ক্লকওয়াইজ। তাহলে ফিল্ড কী হবে? তলের উপরে লম্ব, ভেতরের দিকে। ভেতরের দিকে মানে দূরের দিকে, মানে পশ্চিম দিকে। আবার যখন এই পিঠে দেখছি, এই পিঠ থেকে, তাহলে আমাদের কী কী বলেছে আরেকবার দেখে নিই। লেট এ বি দ্য পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ দ্য সার্কেল টু দ্য ইস্ট। দেখো, এটা লুপ, এই সামনের দিকটা ইস্টার্ন সাইড। আরেকটা কি বলছে? অ্যান্ড বি ইজ এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস টু দ্য ওয়েস্ট অফ ইট। আর বি বিন্দুটা কি? এর ওয়েস্টে, মানে পিছনের দিকে। আর লুপটা আছে কিভাবে? উত্তর দক্ষিণে। এবার কি বলছে? ইট ক্যারিজ এ কারেন্ট দ্যাট ইজ টুয়ার্ডস নর্থ। দেখো, এই ডান দিকে, এই দিকটা নর্থ, তাহলে উপরে নর্থের দিকে কারেন্ট যাচ্ছে। এবার তোমাকে কি বলছে? দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য লুপ ইজ টুয়ার্ডস ইস্ট অ্যাট এ। দেখো, এই লুপ, এই ছিল আমাদের এ পূর্বে, আর এই হলো পশ্চিমে। বলছি কাদের জন্য, কোন দিকে এটা কাজ করবে তোমার ফিল্ডটা? দেখো, প্রথমত আমরা দেখলাম যে লুপটাকে আমরা রেখেছি কোথায়? নর্থ সাউথে। এই ডান দিকটা হচ্ছে নর্থ, এদিকটা সাউথ। ওপরের বিন্দুতে কারেন্টটা নর্থ থেকে সাউথে, মানে ক্লকওয়াইজ সেন্সে। যখন আমি কোথা থেকে দেখছি? এই দিক থেকে, মানে পূর্ব দিক থেকে। তার মানে ফিল্ডটা হচ্ছে কোন দিকে? এখানে কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, ফিল্ডটা হচ্ছে তলের উপরে লম্ব, ভেতরের দিকে, তার মানে দূরের দিকে, তার মানে পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এর কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। এবার দেখো, উল্টো দিক থেকে ওই কারেন্টটাকে যদি তুমি দেখো, এইভাবে কারেন্ট যাচ্ছে, তার মানে ঘড়ির কাঁটা কিন্তু উল্টো দিকে যায়। তাহলে সেখানে, এইখানে বি বিন্দু অবস্থিত, এই রকম জায়গায়, এই লুপে অ্যাক্সিসের ওপরে। এবার এখানে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ফিল্ড ডাইরেকশন হবে তলের উপরে লম্ব, বাইরের দিকে, তার মানে সেদিকেই, পশ্চিম দিকেই। তাহলে এ বিন্দুতেও ফিল্ড ডাইরেকশন পশ্চিমে। এ বিন্দু ছিল কোথায়? পূর্ব দিকে, তার জন্য ভেতরের দিকে। আর বি বিন্দুর জন্য ফিল্ড ডাইরেকশন পশ্চিমে। সুতরাং এ বি উভয়ের জন্যই ফিল্ড হবে পশ্চিমে। তাই দেখো, যখন আমি এ থেকে দেখছি, আমি বলেছি কি কারেন্ট মনে হচ্ছে যেন ক্লকওয়াইজ, কিন্তু উল্টো দিক থেকে যখন দেখবে
বি এর দিক থেকে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, এর দিক থেকে যদি এটা দেখো, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা নর্থ, এটা সাউথ, যখন এই দিক থেকে দেখছো কারেন্টটা কিন্তু ক্লকওয়াইজ, তাই ফিল্ডটা হচ্ছে ডিউ ওয়েস্ট। আর যখন বির দিক থেকে দেখবে, আমরা দেখলাম ওটা ওই তোমার ডিস্কটাকে ভেবেছি ভেতরটা যেন ফাঁপা, রিং হিসেবে ভেবে আমরা আলোচনা করলাম। তাহলে বিয়ের জন্য দেখলাম, বিয়ের দিক থেকে দেখলে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং ফিল্ডের দিক ডিউ ওয়েস্ট। সুতরাং এ বা বি উভয়ের জন্যই ফিল্ডটা ডিউ ওয়েস্ট হবে। তাহলে কি হলো? দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য লুপ ইজ টুয়ার্ডস ওয়েস্ট অ্যাট বোথ এ অ্যান্ড বি। এখানেই আমাদের এই লেসনের আলোচনা শেষ করি।